স্টার্ট। জ্যাজলি রেন্স। জ্যাজলি রেন্স হচ্ছে মনে করো আমাদের এই যে রুলস গুলো, আই মিন এগুলোতে যে কিছু অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব গুলো মনে রাখার জন্য। যেমন জে ফর জাস্ট, ই ফর এভার, জে ফর জাস্ট নাও, এল ফর লেটলি, ওয়াই ফর ইয়েট, আর ফর রিসেন্টলি, এ ফর অলরেডি, এন ফর নেভার, এস ফর স্টিল। তাছাড়া আরো দুইটা শব্দ আছে সিন্স ফর। সিন্স ফর কে আবার প্রিপজিশনও বলা যায়। সিন্স ফর যুক্ত এগুলো যদি তোমার শূন্য স্থানের আগে বা পরে আই মিন সেন্টেন্সে থাকে, তাহলে এগুলো দ্বারা ইতিমধ্যে সংগঠিত হয়েছে এরকম কোনো কাজ বোঝায়। যেমন আমি বললাম, বলতেছে তুমি গেছো, তুমি বললা যে আমি এই মুহূর্তে বাসায় আসছি, বা ইতিমধ্যে বাসায় এসে গেছি। হ্যাঁ, এইরকম কথা বোঝাইতে এই শব্দগুলো ব্যবহৃত হয়, এগুলোকে টাইম অফ অ্যাডভার্ব বলা হয়। তাহলে এটা দ্বারা এরকম বোঝায় যে তুমি কাজটা ইতিমধ্যে করছো কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আছে। বুঝছো না বিষয়টা? যেমন স্যার এই মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করতেছি, বা আমরা ডাক্তাররা বলি না যে রিপোর্ট ডাক্তার দেখানো শেষ হয়েছে কিন্তু রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি। তাহলে ইতিমধ্যে সংগঠিত হয় বুঝালে আমরা তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অধীনে নিয়ে যাব। তাহলে আমরা জানি আমাদের বক্সে উপযুক্ত কি থাকবে, ভার্বগুলো দেওয়া থাকবে বি ওয়ান ফর্মে। তাহলে বি ওয়ান ভার্বগুলো আমাকে উপযুক্ত জায়গায় আনতে হবে। আনার পর যদি আমি এই রুলস গুলো পাই, আই মিন এই অ্যাডভার্ব গুলো পাই, তাহলে আমার ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা টেন্সে চলে গেছি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানো কেউ? কেউ জানো? কি বলছো? হয় নাই কেউ? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট স্যার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। ভার্ব 3 হবে। সাবজেক্ট প্লাস ভার্ব 3 plus head plus object plus action. তুমি কোনে? সাবজেক্ট প্লাস ইউ লেটার ইয়েস্টারডে অথবা জাস্ট নাও, ঠিক আছে? তাহলে এরকম আর কি। তাহলে দেখো আমরা एग्जांपल দেই, একটু আটকে রাখো। তাহলে শুনছো তোমরা एग्जांपल গুলো? তো তুমি লক্ষ্য করো, আমরা যেহেতু এখানে ভার্ব দেওয়া আছে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা এখন আমাদের রুলস করতেছি। তাহলে দেখো তুমি যদি শব্দগুলো মুখস্থ করো দেন তাহলে তুমি দেখতে পারবে আছে কিনা। তাহলে এবার কথাটা কি এখানে আছে দেখো তো? অবশ্যই। তাহলে এখন যদি আমরা বলেছিল হিয়ারিং দেই বা হিয়ার্স দেই, হবে বাক্য অ্যানসার হবে না। তাহলে আমার যেহেতু এবার আছে, এখন আমরা ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ দেব। আমরা জানি আই, ইউ, উই, দে বা প্লুরাল সাবজেক্ট বোঝালে কিন্তু হ্যাভ হয়, আর সিঙ্গুলার হি, সি অথবা ইট যে কোনো ব্যক্তির নাম বোঝালে হ্যাজ হয়। তাহলে ইউ এর সাথে আমরা অ্যানসার কি দেব? হ্যাঁ, ঠিক আছে, হ্যাভ দিয়ে তারপর ব্র্যাকেটের বারবারে বি3 ফর্মে রূপান্তর করব। তাহলে হিয়ার এই সি এ আর বিডি, এটা হচ্ছে তার অ্যানসার। এখন যদি আমরা শুধু মুখস্থ করি যে হ্যাভ হিয়ার হ্যাভ হিয়ার কিন্তু কি জন্য আছে না বলি, লাভ আছে কিছু? আমরা রুলস প্রয়োগ করছি, এবার এখানে রুলস হিসাবে কাজ করছে। পরে দেখো এটা বাক্যটা অনেক বড় হইতো, আমি সবটা লিখি নাই, দেন এর পুরুষটা বা নতুন অলরেডি কথাটা আছে। তাহলে অলরেডি থাকলে কি হবে? ব্র্যাকেটের ভার্বে বি3, কিন্তু এর আগে কি দিতে হবে আমার? হ্যাভ হ্যাজ। তার মানে কোনো ভার্বের আগে হ্যাভ থাকলে পরের ভার্বটা অবশ্যই বি3 হতে হবে। আবার কোনো ভার্বের আগে হ্যাড থাকলেও ভার্বটা কি হতে হবে? বি3। তাহলে হ্যাভ এর পরে ভার্বটা বি3 হওয়া মানে এটা কোন টেন্সে রূপান্তর নেবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা শির সাথে কি হবে? শির সাথে হবে মূলত হ্যাজ, পরে ব্র্যাকেটের ভার্বটা বি3 ফর্ম করব, ফার্স্ট পার্টিসিপল ফিনিশ। যা দ্বারা ইতিমধ্যে কোনো কাজ মানে ঠিক আছে কিন্তু ফলাফল মানে এরকম কোথায়? দেখেন আই ড্যাশ রিসিভ ইউর লেটার জাস্ট নাও। তাহলে এখানে আমার আই এর সাথে কি হবে? রুলটা আলাদা কত? তাহলে এই শব্দগুলোকে আগেও থাকতে পারে, গ্যাপের আগেও থাকতে পারে, পরে থাকতে পারে। তাহলে যে কোনো জায়গায় থাকুক আমরা ওই নিয়মই করতে হবে। তাহলে আই এর সাথে হ্যাভ হবে রিসিভ, আর ই সি ই আই বি ই ডি, কোনো বার বেশি ই থাকলে ওকে। তাহলে এই রুলটা থেকে যদি আসে তোমরা পারবা না? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমরা